আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে প্রথম পর্ব টেন্স নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে শুরু করেছি। প্রেজেন্ট সিম্পল টেন্স, ক্রিয়াপদ উচ্চ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা ছিল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল আছে দ্বারা মালিকানা বা অধিকার বোঝালে ভার্বের প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, এটা চলছে। এটার উপর আমরা পজিটিভ রিলেটিভ এই দুইটা ফর্ম করেছি। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর আলোচনা করব, কিভাবে আছে দ্বারা মালিকানা বা অধিকার বোঝালে সেইগুলোকে আমরা ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন সেন্টেন্স রূপে লিখতে পারি, সেই নিয়মগুলো আমি এখন দেখাবো। আগের ক্লাসের আমরা ভার্ব নিয়ে যে কথাগুলো বলেছি সেগুলো আমি আবারও মনে করিয়ে দিতে চাচ্ছি। মডেল ছাড়া বাকি সবগুলো ভার্বেরই 5টি করে ফর্ম হয়। বেসিক বা বেস ফর্ম, কেউ এটাকে রোটও বলে থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম। বিভাগ ছাড়া বাকি সবগুলো ভার্বেরই বেসিক এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে একটি মিল পাওয়া যায়। কি করে আমরা বুঝবো কোনটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনটি ভার্বের বেস ফর্ম, এই বিষয়ে আমি কথা বলেছি। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মডেলস এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব তখন মেইন ভার্বের বেস ফর্ম হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের বেস ফর্ম হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলো যদি বুঝে থাকি তাহলে যে কোনো সেন্টেন্স থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্ম খুঁজে বের করা, ফাইন্ড আউট করা আমাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। বাংলা বাক্য থেকে টেন্স চিনব কি দেখি? ক্রিয়াপদ থেকে। তাই আমি ক্রিয়াপদ অনুসারী প্রেজেন্ট সিম্পল টেন্সকে 4টি ভাগে ভাগ করে 4টি ফর্মুলা দিয়ে উপস্থাপন করছি। কেউ যদি, সে যে ক্লাসের স্টুডেন্ট হোক না কেন, কেউ যদি এই 4টা ভালোভাবে বুঝে নিতে পারে, আমি আশা করি সহজেই সেই প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে সম্পৃক্ত হলো। আমাদের কাজ বাংলা বাক্য থেকে ক্রিয়াপদ দেখে টেন্স, এরপরে তাকে ইংরেজি পড়া। আমরা যখন বাংলা থেকে ইংরেজি করতে পারবো তখন ইংরেজি থেকে বাংলাটাও সহজেই ধরতে পারবো, করতে পারবো। আসুন, আমরা বলেছি ক্রিয়াপদ উজ্জ থাকলে প্রেজেন্ট সিম্পল হয়, এটা আমাদের প্রথম সূত্র ছিল। যেমন মানুষ মরণশীল, এই বাক্যে 2টি পদ আছে, মানুষ এবং মরণশীল। এখানে ক্রিয়াপদ উজ্জ আছে, যদি ব্যবহার করি তাহলে হতো মানুষ হয় মরণশীল। হয় উজ্জ থাকাতেই এটা প্রেজেন্ট সিম্পল, বা হয় যদি ব্যবহারও করতাম তাহলেও প্রেজেন্ট সিম্পল। ক্রিয়াপদ উজ্জ থাকলে ভার্ব হিসাবে কোন গ্রুপের ভার্ব ব্যবহার করব? ভার্ব টু বি। আর এই ভার্ব টু বি এর প্রেজেন্ট ফর্ম মাত্র 3টি, am, is, are। সাবজেক্টের সাথে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনজুগেশন অফ ভার্বের আমরা am, is, are কে কিভাবে লিখবো সেটা আমরা জানি। ফার্স্ট পারসন আই এর সাথে am, থার্ড পারসন সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে is, এবং সকল প্লুরাল নাম্বারের সাথে আর ব্যবহার করা হয়। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। আসলে আজকে আমরা আছে নিয়ে কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আছে থাকলে প্রেজেন্ট সিম্পল। আমি বলেছিলাম আছে ক্রিয়াপদের কোনো অর্থ নেই, এটি 2টি অর্থে আমরা ব্যবহার করে থাকি। আছে ক্রিয়াপদের কোনো অর্থ নেই, এটি 2টি অর্থে ব্যবহৃত হয়। এমন ক্রিয়াপদ খুব কমই আছে। সুতরাং আছে ক্রিয়াপদ থাকলেই, আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল বলে দেবে। এটা কোনো নিয়মের ব্যতিক্রম হবে না, এটা অন্য কোনো টেন্স হওয়ার কোনো উপায় নেই। আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স। তো যেহেতু আছে 2 অর্থে আমরা ব্যবহার করি, তাই এখানে আমি 2টি ফর্মুলা দাঁড় করাইছি, এবং সেই ফর্মুলা প্রথমটি হলো আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল, যেটা দ্বারা মালিকানা বা অধিকার বোঝা। সেখানে আমরা বলেছি প্রথমেই সাবজেক্ট যিনি মালিক, তারপরে ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে এক্সটেনশন বা আদার ওয়ার্ডস বা যাহা আছে, আমরা যেভাবেই বলি না কেন সাবজেক্ট, ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসে।
এটা ইংরেজি সেন্টেন্সের বৈশিষ্ট্য, সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসে। বাংলায় সাবজেক্ট শুরুতে থাকলেও ভার্ব ক্রিয়াপদের অবস্থান সাধারণত বাক্যের শেষে হয়, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসে, এটা মনে রাখতে হবে। ওকে, আমরা গত ক্লাসটা একটু মনে করি। আমাদের ছিল, আমরা এভাবে লিখতে পারি, আমার একটি বাড়ি আছে। এখন প্রশ্ন, এটা কোন টেন্স? আমার সাথে বলে বলেন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। কি দেখে বুঝলাম? আছে। আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স, আছে থাকলেই প্রেজেন্ট সিম্পল টেন্স। মালিক কে? আমি, আই। আয়ের সাথে হ্যাভ হ্যাজ এর কি হবে? আই হ্যাভ। কি আছে? একটি বাড়ি, আই হ্যাভ আ হাউস। বন্ধুগণ, আমরা এটা নেগেটিভ, আমার একটি বাড়ি আছে, আমার একটি বাড়ি নেই, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম সাবজেক্ট এবং ভার্বের যে মাঝখানটা, এই জায়গাটাতে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ডোন্ট বা ডাজন্ট বসাবো। প্রশ্ন, কোন সাবজেক্টের সাথে ডাজন্ট হবে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজন্ট হবে, আর বাকি অন্য সকল সাবজেক্টের সাথে ডোন্ট ব্যবহার করব। ডোন্ট, ডাজন্ট এর পরে আমি আগেই বলেছি বেস ফর্ম চিনিবার উপায় বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? যে ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম, হ্যাভ হ্যাজ এর বেস ফর্ম হ্যাভ। তাই ডোন্ট, ডাজন্ট ব্যবহার করার পর মেইন ভার্ব হিসেবে যখন আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব, তখন সাবজেক্ট যাহাই হোক, তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। আলহামদুলিল্লাহ, আমরা এখন দেখতে যাচ্ছি যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে আমরা যেভাবে নেগেটিভ করার কথা, এখানে সাবজেক্ট অনুসারে ডোন্ট হবে। আমি ডোন্ট লিখে বলেছি আই ডোন্ট, এরপরে হ্যাভ, হ্যাভ এর বেস ফর্ম হ্যাভ, আই ডোন্ট হ্যাভ আ হাউস। আমি যদি প্রশ্ন করি এই হ্যাভ ভার্বের কোন ফর্ম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই হ্যাভ ভার্বের কোন ফর্ম? এটা ভার্বের বেস ফর্ম। কারণ ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম। মডেলস এর পরে বেস ফর্ম হয়, টু এর পরে বেস ফর্ম হয়, ইম্পারেটিভে বেস ফর্ম হয়। কিন্তু আমি যে চারটা নিয়ম বলেছি, এই চারটার একটার সাথে এটা মিলে না, তাই এটা প্রেজেন্ট ফর্ম। বন্ধুগণ, আমরা এবার এটাকে কোয়েশ্চেন করা শিখবো। আই হ্যাভ আ হাউস, আমরা জানি। এবার আমরা প্রশ্ন করার জন্য শুরুতেই, প্রশ্ন যখন ডু ডাজ থাকবে, প্রশ্ন করার জন্য সাবজেক্ট অনুসারে আমরা ডু বা ডাজ বসাবো শুরুতেই, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো, শুধু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভের মতোই হবে, কিন্তু ডু ডাজ সাবজেক্টের আগে আসবে। কোয়েশ্চেন করার জন্য কখনই সাবজেক্ট আগে হবে না, কোয়েশ্চেন করার জন্য কখনই সাবজেক্ট আগে হবে না। শুরুতেই আমরা কোনো না কোনো ভার্ব দিচ্ছি, এরপরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট, বেস ফর্ম, এক্সটেনশন, বা আপনারা এটাকে অন্যভাবে বলতে পারেন, আদার ওয়ার্ডস বলতে পারেন, এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ওকে বন্ধুগণ, তাহলে আমরা এই বাক্যটা আই হ্যাভ আ হাউস, দুটো কাজ করলে এটা কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সাবজেক্ট আই এর সাথে ডু হবে, ডু আই হ্যাভ আ হাউস। আমরা শুরুতেই ডু, শেষে কোয়েশ্চেন মার্ক। এখানে হ্যাভ, এটাতে বেস প্রেজেন্ট ফর্ম, বাট এই ক্ষেত্রে ভার্বের এটা বেস ফর্ম। মনে রাখা, কোয়েশ্চেন করতে হলে ভার্ব আগে ব্যবহার করতে হবে। কোয়েশ্চেন দুই ধরনের হয়। একটা হলো আপনার ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন বলতে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা হোয়াট, হু, হোম, হুইচ, হোয়েন, হাউ, ওয়াই, এগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন তৈরি না করি, শুরু না করি, অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইয়েস নো প্রশ্নের উত্তরে আমরা কি করব? প্রশ্ন করতে যে সকল প্রশ্নের উত্তরে ইয়েস নো বলা যায়, সেইগুলো আমরা প্রশ্ন তৈরি করতে শুরুতেই কোনো না কোনো ভার্বের সাহায্য নেব। আবারও শুনি, প্রশ্ন প্রধান দুই পর্ব।
এটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, যাদের আনসার বা রিপ্লাই ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। এটা হলো ডাব্লিউএস কোয়েশ্চেন, যেখানে ইনফরমেশন জানতে চাওয়া হয়, যে প্রশ্নের উত্তরে ইয়েস নো দিয়ে দেওয়া যায়, যেমন হোয়াট ইজ ইউর নেম, এক্ষেত্রে ইয়েস নো বলার কোনো সুযোগ নেই। আর ইউ আর স্টুডেন্ট, ইয়েস অর নো উত্তর দেওয়ার সুযোগ আছে। আর দিয়ে শুরু হলো, আবার হোয়াট দিয়ে শুরু হলো। এই জন্য যে সকল প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে সব সময় আমরা ভার্ব দিয়ে শুরু করব। রিমেম্বার, কোনো না কোনো ভার্ব হতে পারে, সেটা হেল্পিং ভার্ব হতে পারে, সেইটাই মেইন ভার্ব। এটা আবার কি বললাম, হতে পারে হেল্পিং ভার্ব, হতে পারে মেইন ভার্ব। এটা দেখলে বুঝবে, যেমন আই অ্যাম আ টিচার, এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, এটাকে কোয়েশ্চেন করতে এখন মেইন ভার্বটাই আগে যাবে। অ্যাম আই আ টিচার। বন্ধুগণ, তাই বলেছি যে সেটা মেইন ভার্বই হোক আর হেল্পিং ভার্বই হোক, আমরা যখন কোয়েশ্চেন করব, ইয়েস নো কোয়েশ্চেন করব, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবজেক্টের আগে কোনো না কোনো ভার্ব দিতে হবে, হয় সেটা মেইন ভার্ব, না হয় সেটা হেল্পিং ভার্ব। যেমন এই ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব দিয়েছি, ডু ডাজ কিন্তু হেল্পিং ভার্ব, মেইন ভার্ব এখানে হ্যাভ, ডু ডাজ এখানে হেল্পিং ভার্ব। কিন্তু এই বাক্যে অ্যাম নিজেই মেইন ভার্ব, এই বাক্যে অ্যাম নিজেই মেইন ভার্ব। একটা সুবিধা, আমি যার মেইন ভার্ব হইলে সেই ক্ষেত্রে আমি যারকে সরাসরি সাবজেক্টের আগে নিয়ে আসলে কোশ্চেন হবে, আমি যার পরে নট বসালেই নেগেটিভ হবে। তো আমরা আজকে শিখতেছি ডু ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করব, বা টু হ্যাভ এর ক্ষেত্রে। আরেকবার মনে করুন, আপনারা প্রশ্ন কিভাবে করবেন, খুবই সহজ। প্রশ্ন করতে আমরা শুরুতেই ডু বা ডাজ ব্যবহার করব। বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। আমরা এবার সরাসরি ইংরেজি সেন্টেন্স থেকে দেখব। শি হ্যাজ আ ডগ। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হ্যাজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কোয়েশ্চেন করতে শুরুতেই ডাজ ব্যবহার করি। ডাজ হি, এই যে হ্যাজ, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, হ্যাজ এর বেস ফর্ম ব্যবহার করবে, সেটা কি হ্যাভ। এই যে বিষয়টি হ্যাজ এর জায়গায় হ্যাভ হলো, এখানে আমরা অনেকেই শুনেছি প্রশ্ন করলে কেন হ্যাজ এর জায়গায় হ্যাভ হবে, বলে প্রশ্ন করলে নেগেটিভ করলে হ্যাজ এর জায়গায় হ্যাভ হবে, এরকম অনেকেই বলে, কিন্তু সঠিক উত্তর এটা হলো না। হ্যাজ এর জায়গায় হ্যাভ হবে কেন, কেন হ্যাভ হবে এটার কিন্তু উত্তর হলো না। হবে, হ্যাজ না হয়ে হ্যাভ হবে, কেন হবে এটা বলতে পারিনি। আমি বলেছি ক্লিয়ার করে যে ডু ডাজ ডিড যখন হেল্পিং ভার্ব, তখন মেইন ভার্বের বেস ফর্ম হবে, আর হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ, তাই এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। এগুলো বুঝে নিতে হবে, এবং বোঝার জন্য মন মানসিকতা খুব মনোযোগ সহকারে ধ্যানের সাথে অন্তর দিয়ে আমাদের এই কথাগুলো শুনতে হবে। সবকিছুই আমি বুঝে নেওয়ার পক্ষপাতী, হ্যাঁ, আমি বুঝে নিতে চাই, আর আমি বোঝাতেও চাই, কিন্তু আপনাকে বুঝতে হবে কেন এটা হ্যাভ হলো, হ্যাজের জায়গায় হ্যাভ হবে, এটা উত্তর না। কেন হবে, এখানে বেস ফর্ম হবে, ছাত্র নিজেই বুঝবে বেস ফর্ম কি, হ্যাভ হ্যাজের হ্যাভ। এবার আসি আমরা আরো কয়েকটা সেন্টেন্স দেখব। They দিয়ে একটি বাক্য করি, they have a garden। আমরা সহজ সহজ সেন্টেন্স দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, they এর সাথে have আছে, they প্লুরাল, তাহলে আমরা প্রশ্ন করতে do ব্যবহার করি। Do they have a garden? বন্ধুগণ, she has a cow। আমরা দেখতেই পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য হ্যাজ হয়েছে। এই হ্যাজ, অ্যাফার্মেটিভে হ্যাজ থাকলে মেইন ভার্ব হিসেবে, সেই ক্ষেত্রে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। এটা একটা কৌশল, কিন্তু এই কৌশল শিখবো না, আমরা শিখব
যে ডাজ হয় কার সাথে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি সাবজেক্ট এগুলো শিখব। হ্যাজ থাকলে ডাজ হয় এটা না। আমরা ভার্ব টু ডুর ক্ষেত্রে আরো অনেক রকমের সাবজেক্ট পাবো, হ্যাজ ছাড়া অন্য রকমের ভার্বও আসবে, সেখানেও ডু ডাজ হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, নিয়মটা হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সাবজেক্টের সাথে আমরা ডাজ ব্যবহার করব, এটা হলো শিক্ষা। কিন্তু হ্যাজ থাকলে ডাজ হবে, এটা একটা কৌশল, কিন্তু এই কৌশল খুব একটা কার্যকরী না, কারণ সব ক্ষেত্রেই সব ভার্বে সব সময় আমরা হ্যাজ কেই শুধু ডাজ দ্বারা নেগেটিভ, আর অনেক ভার্ব আসবে প্রেজেন্ট ফর বা ছোট গ্রুপের সকল ভার্বকে নেগেটিভ করতে ডু ডাজ লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো কোনটা ডাজ হবে? ডাজ শি হ্যাজ এখানে প্রেজেন্ট ফর্ম ছিল বন্ধুগণ, এবার এটার বেস ফর্ম হবে। বলেন বেস ফর্ম কি? মাশাআল্লাহ, ডাজ শি হ্যাভ তাহলে আমরা দেখতে পেলাম যে কোয়েশ্চেন করতে, ইয়েস নো কোয়েশ্চেন করতে, যে অর্থাৎ যেগুলো রিপ্লাই আনসার আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে কোনো না কোনো ভার্ব ব্যবহার করতে, প্রশ্ন করার জন্য যতগুলো প্রশ্ন করেছি ডাজ, ডু, ডাজ, শুরুতেই ডু ডাজ আছে। আর টু হ্যাভ গ্রো যখন প্রেজেন্ট সিম্পল টেন্স পড়ে তখন শুরুতেই প্রশ্ন করার জন্য আমরা শুরুতেই ডু ডাজ ব্যবহার করব। যেমন ছোট গ্রুপের জন্য আমরা এই নিয়মটা পালন করব, কিন্তু ছবির জন্য এই নিয়ম না। ছবি দিয়ে যখন প্রেজেন্ট সিম্পল টেন্স হয়েছে তখন কিন্তু আমরা প্রশ্ন করার জন্য, নেগেটিভ করার জন্য ডু ডাজ ডিড ব্যবহার, ডু ডাজ ব্যবহার করি। বুঝতে হবে কোন গ্রুপের ভার্বের জন্য ডু ডাজ হবে, কোন গ্রুপের ভার্বের জন্য ডু ডাজ হবে না প্রেজেন্ট সিম্পল টেন্সে, সেগুলোও কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা টেন্সের আলোচনায় এবার আমরা যাব। প্রতি দিন আমি যে 5টি করে ভার্ব করি সেই ভার্বগুলো আবার আজকে দেখাবো। আমাদের প্রশ্ন করা এগুলো হোমওয়ার্ক হিসাবে থাকবে, বাসায় প্র্যাকটিস করবেন। আমার এই বইটি যাদের কাছে আছে, টাইম অ্যান্ড টেন্স সোল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বইটা থেকে আমরা আমাদের এক্সারসাইজ 02 এর নেগেটিভ করার উপর একটা হোমওয়ার্ক ছিল, কনভার্ট ইনটু নেগেটিভ। বাক্যগুলো আমি আপনারা যদি বইটি থাকে সামনে নেন, আমি বলে দিচ্ছি আই হ্যাভ আ কম্পিউটার। আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি। নাম্বার 1 B1 I have a computer, I don't have a computer. B2 we don't have a flower garden, you don't have one, he doesn't have a bicycle, she doesn't have a doll, they don't have a house. Number 7 it doesn't have 4 legs. Number 8 the cow doesn't have a calf. Number 9 Kamal and Jamal don't have much money. Number 10 watch doesn't have 2 hands. বন্ধুগণ, এটা ছিল আমাদের গতকালের হোমওয়ার্ক, আমি দেখে দিলাম। আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে টাইম অ্যান্ড টেন্স থেকে, সেটা হলো সি এক্সারসাইজ 02 আমরা বি নাম্বার করেছি। এবার হলো সি এর 1 to 10। শুধু অ্যান্সারটা লিখলে হবে, উত্তরটা লিখলেই হবে। এটা আমাদের হোমওয়ার্ক টেন্সের উপর। এবার আমি যাব ভার্বও থাকবে 5টি। ভার্বের কথা মনে আছে কি? আমরা যখন ভার্ব শিখি 5টি ফর্মই আমরা শিখব। হ্যাঁ, আমি বোর্ডে লিখে দেখাবো। আমাদের লাস্ট 5টি ভার্ব ছিল রাইড, রোড, রিডেন, এই নাম্বার 25 পর্যন্ত ছিল। আজকে যে আমরা ভার্ব শিখব তার প্রথম ভার্বটা আমরা দেখে নেই, সে। প্রথম ভার্বটি হলো সেই। আচ্ছা, সেই কি? সেই ভার্বের বেস ফর্ম। আচ্ছা, সেইর পরে কি আছে? আবার সেই, সেস। এটা ভার্বের কি? প্রেজেন্ট ফর্ম। এবার এর পাস্ট ফর্ম কি? স্যাড।
এর পাস্ট ফর্ম কি স্যাড উইথ। এবার বিফোর বলি সেই। এখানে প্রনাউন্সিয়েশন গুলো একটু সুন্দরভাবে দেখবি আমার সাথে। আমরা বন্ধুগণ আমরা বিশেষ করে বেশিরভাগ লোকই এটাকে সে বলি, সে নট সে, সেই একটা ই সাউন্ড বাদ পড়ে যায় এখানে। আপনারা আমাদের বাংলা একাডেমির যে ইংলিশ ডিকশনারিটা আছে, আমার কাছে আছে এটা, বাংলা একাডেমি ইংলিশ বাংলা ডিকশনারি, অথবা যারা ফনেটিক্স জানেন বুঝেন তাদের জন্য আরো ইনফরমেশন আছে ব্রিটিশ আমেরিকান ফনেটিক্সে লেখা। এটা উচ্চারণগুলো ফনেটিক্স দিয়ে লেখা। ফনেটিক্সে 44 সিম্বল ব্যবহার করা হয়, সেখানে 20 ভাওয়েলস এন্ড বাকি 24 হলো কনসোনেন্ট। যারা ফনেটিক্সের এই টার্মগুলো বুঝেন, এই সিম্বলগুলো চিনেন বা প্রোনাউন্সিয়েশনগুলো সঠিক জানেন, তাদের জন্য এটা অনেক সহজ। সে না, আমার সাথে বলুন সেই, স্যাড, স্যাড, এরকম সেই, সেই। আমরা তাহলে 5টি ফর্ম বলি, সেই, সেই, স্যাজ, স্যাড, স্যাড, সেই। আবার বলি সেই, সেই, স্যাজ, সেই। এটা সেই বাট এটা সেজ, নট সেইজ। সেই, সেজ, স্যাড, 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 মানে কি সেইড বলে। যেখানে আমরা দেখেছি যেখানে আমাদের ইটা দরকার নেই সেখানে আমরা দিচ্ছি, আর যেখানে দরকার সেখানে দেই না। আমাদের প্রোনাউন্সিয়েশন এরকম হয়ে থাকে। আপনারা লক্ষ্য করবেন এটা আমরা সেইড বলি, সেইড। সয় একা রস্যই ড ই, ই সাউন্ডটা আমরা মাঝখানে ঢুকে দিই, সেইড, নো সেড। সেই, এখানে সেই হবে, সেই। যেখানে ই দেওয়া দরকার দেই না, আর যেখানে দরকার নেই সেখানে দেই, এরকমটি হয়। তাই আমার সাথে বলুন সেই, সেই, স্যাজ, স্যাড, স্যাড, সেই। এই গেল আমাদের 26 নাম্বার ওয়ার্ড। আবার আসুন টেল। টেল, টেলস। আমরা এটাকে টেল বলি। কি বলি বন্ধুগণ? টেল, টেল, নট টেল। ভার্বের এই প্রোনাউন্সিয়েশনটা টেল না, টেল। টেল, টেলস। এটা এল এর পরে এস, এটা জ সাউন্ড হবে, নট স। স হয় কিন্তু এইটা স হবে না। টেল, টেল, টেলস। এবার আমরা ফার্স্টে আসি, told, told, telling। আর এগুলো যেহেতু ভিতরের ভাওয়াল পরিবর্তন করে হচ্ছে, এটা ভিতরের ভাওয়াল পরিবর্তন করে হয়েছে, ঠিক আছে? তাহলে এইটা ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ভিতরের ভাওয়াল পরিবর্তন করে এটা করা হয়েছে, এটা ইরেগুলার ভার্ব। এবার আমরা আসি নেক্সট ভার্ব, মুভ। মুভ, মুভস। উনিও দেখতেই পাচ্ছেন শুধু ডি যোগ করেছি, মুভ, মুভড, মুভিং। এটা রেগুলার ভার্ব। ভার্বের বেস ফর্মে শেষে ই আছে, আমরা শেষে শুধু ডি যোগ করে ফার্স্ট আর ফার্স্ট পার্টিসিপল করেছি, সুতরাং এইটা রেগুলার ভার্ব। অন্য কথায় এটা উইক ভার্ব, রেগুলার ভার্ব বা উইক ভার্ব। এবার আসি আমরা স্পিক। স্পিক, প্রেজেন্ট ফর্ম স্পিক বা স্পিক্স। স্পিক, spoke, speak, spoke, spoken, speaking। আইএনজি যুক্ত হয় ভার্বের বেস ফর্মের সাথে, আইএনজি যোগ হয় ভার্বের বেস ফর্মের সাথে। আমার সাথে বলুন স্পিক, স্পিক, স্পিক্স, স্পোক, স্পোকেন, স্পিকিং। নাম্বার 30 আমাদের অতি পরিচিত একটি ভার্ব। এটার দুটো গুণ আছে, এটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ছোট গ্রুপের জন্য একমাত্র ডু, ডাজ, ডিডি হেল্পিং ভার্ব।
ছোট গ্রুপের ভার্বের জন্য একমাত্র ডু ডাজ ডিডি হলো হেল্পিং ভার্ব। ডু প্রেজেন্ট ফর্ম ডু, প্রেজেন্ট ফর্ম ডাজ, এবার আসি আমরা ডিড, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এটা ইরেগুলার ভার্ব দেখতেই পাচ্ছেন, আর এটার আইএনজি যুক্ত হলো ডুইং। বন্ধুগণ, এই যে আমরা পাঁচটা ভার্ব এখানে লিখেছি, প্রতিটি ভার্বের আবার পাঁচটি করে ফর্ম। আলহামদুলিল্লাহ, আমি চাই যে আমার স্টুডেন্টরা অন্তত পক্ষে ভার্বের এই ফর্মগুলো চিনে দেবে। যারা এই ভার্বের ফর্মগুলো চিনবে তাদের আমরা ইংলিশ গ্রামারের, বেসিক ইংলিশ গ্রামারের যত কঠিন টার্মই থাক না কেন, কঠিন টার্ম আছে, কঠিন থেকে কঠিন হবে, শুধু আপনি ভার্বের এই ফর্মগুলো আমাকে হেল্প করেন, বলতে পারেন কিনা আপনি, চেনেন কিনা আপনি নিচে, তাহলে আপনি মাস্টারি করতে পারবেন। শুধু ভার্বগুলো চিন, ইংলিশ গ্রামারও তো কঠিন কিছু না, কিন্তু ভার্ব চিনতে হবে। ভার্ব ছাড়া তো হবে না, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। ভার্বের গুরুত্ব বেশি, বাংলায় ক্রিয়াপদের গুরুত্ব বেশি। আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় শিক্ষিত জনেরা অনেকে ক্রিয়াপদ জানি না, বিভিন্ন রকমের ক্রিয়াপদ আছে, জানি না সেই সম্পর্কে। কিন্তু ইংরেজি শিখতে হলে বাংলায় যেমন ক্রিয়াপদ আপনার বাক্য থেকে চিনে নিতে হবে, তো ইংরেজিতেও ক্রিয়াপদ ভার্ব আপনার সেন্টেন্স থেকে খুঁজে বের করতে হবে। আর ইংরেজি একটা সুবিধা হলো যে আপনার পাঁচটা রূপ হয় একটা ভার্ব, পাঁচটি রূপ হচ্ছে, এই রূপগুলো আপনাকে চিনে নিতে হবে। বাংলা ভাষা আরো কঠিন, সাধু চলিত আছে, আপনার আপনার পাঁচটা থাকলে ওইভাবে 10টা হয়ে যাবে। বাংলা ভাষা আরো কঠিন, ক্রিয়াপদ, সেখানে সাধু চলিতের একটা ব্যাপার আছে, ইংরেজিতে সাধু চলিতের কোনো ব্যাপার নেই। তাই ভার্বের পাঁচটি ফর্ম জেনে নেন, কোথায় কোন ফর্ম ব্যবহার হয় এটা খালি আপনি বলে দিতে পারেন, তাহলে সেই বেসিক গ্রামারের যত কঠিন বা ডিফিকাল্ট টার্মই হোক, সেই ক্ষেত্রে আপনি সহজেই এটা বুঝে যাবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা টেন্সের ক্লাস এখানে শেষ করছি, এবার ভয়েস চেঞ্জে যাব। ভয়েস চেঞ্জও আমাদের ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। গতকাল আমরা নেগেটিভ নিয়ে কথা বলেছিলাম, আফারমেটিভের পরে নেগেটিভ সেন্টেন্স ছিল, সেই নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা